নমস্কার বন্ধুরা, পরিস্থিতি কিন্তু দারুণ জমে উঠেছে। একদিকে বিশ্বের সর্বাধিনায়ক মনে করা ট্রাম্প, যিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে সোজা ওনার বেডরুম থেকেই তুলে নিয়ে আসার পর এখন রীতিমতো একের পর এক দেশকে শাসাচ্ছেন। অন্যদিকে এবার চলে এসেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো, যিনি এবার সোজাসুজি ট্রাম্পকেই চ্যালেঞ্জ ছুড়ে মারলেন, কাম গেট মি, অর্থাৎ পারলে আমাকে এসে ধরে নিয়ে যাও। তবে শুধু কলম্বিয়াই নয়, বরং মাদুরোর পতনের পর ট্রাম্প যে লিস্ট তৈরি করেছেন তাতে প্রধানত 4টি দেশের নাম উঠে এসেছে, যাদের মধ্যে ল্যাটিন আমেরিকার বাইরের একটি মাত্র দেশ, সেটি হলো ইরান। তাই প্রথমে ইরানকে দিয়ে শুরু করে তারপর কলম্বিয়া সহ বাকি 3 দেশের কথাতেও আসব, যেখানে গ্রিনল্যান্ডও আছে। তাই আপনাদের আগের ভিডিওতেই যে বলেছিলাম যে ট্রাম্প এখন বিশাল রিস্ক নেওয়ার মুডে আছেন, একদম সেটাই হচ্ছে। কলম্বিয়ার প্রেসিডেন্টের সোজা চ্যালেঞ্জ থেকে ডেনমার্কের প্রধানমন্ত্রীর ন্যাটো ভেঙে যাওয়ার ভবিষ্যৎবাণী, ট্রাম্পের এই খেলা ঠিক কোন দিকে ঘুরছে চলুন জেনে নেওয়া যাক। আপনারা তো জানেনই যে ইরানের বর্তমান সরকারকে ট্রাম্প একদমই পছন্দ করেন না। এমনকি কয়েক মাস আগেও আমেরিকা এবং ইসরায়েল মিলে ইরানের ওপর ব্যাপক বোমা বর্ষণ করেছিল। ট্রাম্পের ইরানকে পছন্দ না করার প্রধান কারণ তো হলো ইসরায়েল। ইসরায়েলের শত্রু যেমন হামাস, হিজবুল্লাহ, এরা হলো ইরানের প্রক্সি। এদেরকে ইরান অস্ত্রের সাপ্লাই দেয়। এছাড়া ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামকেও ইসরায়েল নিজের অস্তিত্বের জন্য হুমকি হিসাবে দেখে। তাই ইসরায়েল বরাবরই আমেরিকার ওপর চাপ প্রয়োগ করতে থাকে যে ইরানের ওপর কোনো বড়সড় অ্যাকশন নেওয়ার জন্য। এছাড়াও ইরানের কাছে এমন একটি জিনিস আছে যা ট্রাম্পের খুবই পছন্দের, সেটি হলো খনিজ তেল। এই তেলের জন্যই ট্রাম্প ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকেই সোজা তুলে নিয়েছেন এবং ইরানের কাছেও আছে বিপুল তেলের ভাণ্ডার। তাই বুঝতেই পারছেন যে ট্রাম্প ঠিক কেন ইরানের প্রতি এতটা আগ্রহী। সম্প্রতি এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছিলেন যে ইরানের সরকার যদি আন্দোলনকারীদের আগের মতো করেই নির্মমভাবে দমন করার চেষ্টা করে, তাহলে আমেরিকা দরকার পড়লে হস্তক্ষেপও করবে। এবার আসি কলম্বিয়াতে। ভেনেজুয়েলার পর কলম্বিয়ার পেছনেও পড়েছেন ট্রাম্প। কারণও ভেনেজুয়েলার মতোই মোটামুটি একই। ট্রাম্পের মতে কলম্বিয়াও নাকি আমেরিকাতে কোকেনের সাপ্লাই দেয়। তাই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের পরেই কলম্বিয়ার উদ্দেশ্যেও সোজা হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। এবার সেই হুঁশিয়ারির দুদিন পর পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন কলম্বিয়ার প্রেসিডেন্টও। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে তুলে আনার ঘটনায় মার্কিন প্রশাসনের নিন্দা করে ট্রাম্পকে সোজা চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন, আসুন আমাকে নিয়ে যান, আমি এখানেই আপনার জন্য অপেক্ষা করছি। তিনি আরও বলেন, ওরা যদি বোমা মারে তার জবাব দেবে গরিলা বাহিনী, আর যদি তারা কলম্বিয়ার প্রেসিডেন্টকে তুলে নিয়ে যেতে চায় তবে দেশবাসীর মধ্যেকার জ্যাগুয়ারকে তারা জাগিয়ে তুলবে। ট্রাম্পকে কাপুরুষ বলেও কটাক্ষ করেন পেট্রো। 1990-এর দশকে সশস্ত্র আন্দোলন থেকে বেরিয়ে আসা পেট্রো একসময় বামপন্থী গরিলা ছিলেন। তিনি বলেন, আমি শপথ করেছিলাম আর কখনো অস্ত্র ধরব না, কিন্তু মাতৃভূমির জন্য প্রয়োজনে আবারও অস্ত্র তুলতে আমি প্রস্তুত। এর আগে ট্রাম্প সরাসরি কলম্বিয়ার প্রেসিডেন্ট পেট্রোকে সিকম্যান বা অসুস্থ মানুষ বলে আক্রমণ করেছিলেন। ট্রাম্প দাবি করেছিলেন যে কলম্বিয়া বর্তমানে খুব অসুস্থ, এক অসুস্থ মানুষের হাতে পরিচালিত দেশ, যে কোকেন তৈরি করে ও যুক্তরাষ্ট্রে বিক্রি করতে পছন্দ করেন। তিনি এটা বেশি দিন আর করতে পারবেন না। এমনকি কলম্বিয়ার বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর প্রশ্নের উত্তরে তিনি এই সম্ভাবনাকে ভালোই শোনায় বলেও মন্তব্য করেছিলেন। তবে শুধু ভেনেজুয়েলার এই প্রতিবেশী দেশকেই নয়, বরং ট্রাম্প নিজের প্রতিবেশী দেশকেও হুমকি দিয়ে বসে আছেন। মেক্সিকোর কার্টেল বা মাফিয়াতে দমনের নাম করে ট্রাম্প সেখানেও মিলিটারি পাঠানোর হুমকি দিয়েছেন। তিনি দাবি করেছেন যে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাউন কার্টেলদের ভয়ে নাকি কুঁকড়ে আছেন। ট্রাম্প ওনার নির্বাচনী ভাষণেই আমেরিকা মেক্সিকোর মধ্যে একটি বিশাল দেওয়াল গড়ার প্রমিস করেছিলেন, যাতে মেক্সিকো হয়ে আসা ইল্লিগাল ইমিগ্রেন্টসদেরকে আটকানো যায়। এছাড়া তিনি এর আগেও মেক্সিকোতে আমেরিকান সেনা পাঠানোর কথাকেও বলেছিলেন, কিন্তু মেক্সিকোর প্রেসিডেন্ট এতে রাজি হননি। এমনকি দ্বিতীয়বার ক্ষমতায় এসেই ওনার অফিসের প্রথম দিনেই তিনি গালফ অফ মেক্সিকোর নাম বদলে গালফ অফ আমেরিকাও করে দিয়েছিলেন। মেক্সিকো ছাড়াও ট্রাম্প ওনার টার্গেটে এবার কিউবাকেও নিয়েছেন। ট্রাম্পের মতে কিউবা হলো একটি ফেইলিং নেশন বা ব্যর্থ রাষ্ট্র। যেহেতু ভেনেজুয়েলা থেকে তেল আসা বন্ধ হয়ে গেছে, তাই কিউবা এখন নিজে থেকেই ভেঙে পড়বে বলে মনে করছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ঠিক দক্ষিণে মাত্র 145 কিলোমিটার দূরে অবস্থিত এই দ্বীপ রাষ্ট্রটি 1960-এর দশকের শুরু থেকেই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।
কিউবার সঙ্গে নিকোলাস মাদুরোর নেতৃত্বাধীন ভেনেজুয়েলার যথেষ্ট ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে ভেনেজুয়েলা কিউবার প্রায় 30% তেলকেই সরবরাহ করত, আর তার বিনিময়ে কিউবা ভেনেজুয়েলায় ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদেরকে পাঠাতো। মাদুরো ক্ষমতাচ্যুত হলে তেল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় হাভানার জন্য পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠতে পারে। রবিবার ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দেন যে সেখানে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের কোনো প্রয়োজন নেই, কারণ কিউবা পতনের জন্য প্রস্তুত। তিনি বলেন, আমি মনে করি না যে আমাদেরকে কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে, মনে হচ্ছে এটি এমনিতেই ভেঙে পড়ছে। তিনি আরও যোগ করেন, আমি জানি না তারা টিকে থাকতে পারবে কিনা, কিন্তু এখন কিউবার আর কোনো আয় নেই, তাদের সব আয় আসতো ভেনেজুয়েলা থেকেই, ভেনেজুয়েলার তেল থেকেই। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একজন কিউবান অভিবাসীদের সন্তান। তিনি দীর্ঘদিন ধরেই কিউবায় শাসন পরিবর্তনের পক্ষে কথা বলে আসছেন। শনিবার সাংবাদিকদের তিনি বলেন, আমি যদি হাভানায় থাকতাম এবং সরকারে থাকতাম তাহলে অন্তত একটু হলেও উদ্বিগ্ন হতাম। তিনি আরও বলেন, রাষ্ট্রপতি যখন কোনো কথা বলেন তখন সেটাকে গুরুত্ব সহকারে নেওয়া উচিত। তবে সবচেয়ে অদ্ভুত এবং পশ্চিম তথা ন্যাটোর জন্য বিপজ্জনক দিকটি হলো ট্রাম্পের গ্রিনল্যান্ডের দখলের জেদ। তিনি দাবি করেছেন যে ডেনমার্ক এই এলাকাকে আর সামলাতে পারছে না এবং চীন রাশিয়া সেখানে কবজা করে নিচ্ছে। হোয়াইট হাউস থেকে বলা হয়েছে যে গ্রিনল্যান্ড দখল করার জন্য মিলিটারি ব্যবহার করাও একটি অপশন। ট্রাম্প ওনার দ্বিতীয় টার্মের শুরু থেকেই গ্রিনল্যান্ডকে নিয়ে সরব হয়েছেন। তবে কিছুদিন এই নিয়ে বয়ানবাজি বন্ধ থাকলেও ভেনেজুয়েলায় এই অপারেশনের পর আবার এই নিয়ে বয়ান দেওয়া শুরু করেছেন তিনি। এর প্রতিক্রিয়ায় ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসন সোমবার সতর্ক করে বলেন, ন্যাটোর কোনো মিত্র দেশের ওপর যদি যুক্তরাষ্ট্রই হামলা চালায় তাহলে তা হবে সবকিছুর শেষ। ডেনিশ টেলিভিশন নেটওয়ার্ক TV2কে ফ্রেডরিকসন বলেন, যদি যুক্তরাষ্ট্র কোনো অন্য ন্যাটো দেশকে সামরিকভাবে আক্রমণ করার সিদ্ধান্ত নেয় তাহলে সবকিছু থেমে যাবে। এর মধ্যে থাকবে ন্যাটো নিজেই এবং সেই সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী নিরাপত্তা কাঠামোও শেষ হয়ে যাবে। ফ্রেডরিকসনের এই মন্তব্য আসে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডরিক নিলসনের এক অত্যন্ত সরাসরি ও কঠোর বক্তব্যের পর। ওই বক্তব্যে তিনি ডোনাল্ড ট্রাম্পকে ওনার সংযুক্তিকরণের কল্পনাকে ত্যাগ করার আহ্বান জানান এবং যুক্তরাষ্ট্রের বক্তব্যকে সম্পূর্ণভাবে ও একেবারেই অগ্রহণযোগ্য বলে আখ্যা দেন। তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা করেন, এবার যথেষ্ট হয়েছে। নিলসন সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেন, বন্ধুদের মধ্যে হুমকি, চাপ এবং সংযুক্তিকরণের কথা বলার কোনো জায়গা নেই। যারা বারবার দায়িত্বশীলতা, স্থিতিশীলতা ও অনুগত্যের প্রমাণ দিয়েছে সেই জনগণের সঙ্গে এভাবে কথা বলা যায় না। এবার যথেষ্ট হয়েছে। আর কোনো চাপ নয়, আর কোনো ইঙ্গিতপূর্ণ কথা নয়, সংযুক্তিকরণের কল্পনাও নয়। ইউরোপিয়ান ইউনিয়নও একযোগে জানিয়েছে যে গ্রিনল্যান্ড শুধুমাত্র তার জনগণের এবং ডেনমার্কের, এখানে অন্য কারো নাক গলানোর কোনো জায়গা নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, ট্রাম্প এত করে গ্রিনল্যান্ডের পেছনে কেন পড়েছে? বিশেষজ্ঞদের মতে গ্রিনল্যান্ডের ভৌগোলিক অবস্থান আমেরিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যায়। ইউরোপ ও নর্থ আমেরিকার মাঝামাঝি হওয়ায় যুক্তরাষ্ট্রের জন্য এটি একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে কাজ করতে পারে। এছাড়া দ্বীপটির বিপুল খনিজ সম্পদও যেমন রেয়ার আর্থের ভাণ্ডার এটিকে ওয়াশিংটনের জন্য আরও আকর্ষণীয় করে তোলে। এছাড়াও 1823 সালের মনরো ডক্টরিনকে বদলে ট্রাম্প এখন নিজের নামে ডনরো ডক্টরিন চালাচ্ছেন, যার উদ্দেশ্য হলো পশ্চিম গোলার্ধে আমেরিকার একচ্ছত্র আধিপত্যকে কায়েম করা এবং চীন রাশিয়ার প্রভাবকে একদম পুরোপুরিভাবে মুছে ফেলা। তবে প্রশ্ন হচ্ছে, ট্রাম্পের এই আগ্রাসন কি শেষ পর্যন্ত আমেরিকাকে আরও শক্তিশালী করবে, নাকি দুনিয়া জুড়ে তারা বরং তাদের বন্ধুদেরকেই হারিয়ে একলা হয়ে যাবে? ডেনমার্কের মতো পুরনো মিত্ররাও যদি ন্যাটোর সমাপ্তির কথা বলে তবে বুঝতে হবে পরিস্থিতি ঠিক কতটা গম্ভীর। তবে আপনাদের এই বিষয়ে ঠিক কী মত? ট্রাম্প কি পারবেন কলম্বিয়া বা মেক্সিকোকে এভাবে দমাতে, নাকি গ্রিনল্যান্ড ইস্যু নিয়ে ন্যাটোই ভেঙে যাবে? অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ এটি আপনাদের জন্য সামান্য মনে হলেও এটি সত্যি আমাকে আপনাদের জন্য আরও নতুন নতুন বিশ্লেষণাত্মক ভিডিও নিয়ে আসতে অনুপ্রেরণা যোগায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।